জানিয়ে দেবো। কারণ যারা যারা এসছে তারা যদি অন্তত 50-60% ছেলে মেয়ে অংশগ্রহণ করে, কারণ তোমাদের সাথে আমার কথা বলতে হবে, আমাদের জানতে হবে তুমি বুঝলে কি বুঝলে না। তো সেটা যদি না হয় তাহলে তো আমার মনোপুত হবে না। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল, যেহেতু গত ক্লাসে আমরা আমাদের পলিটিক্যাল হিস্ট্রি 1947 থেকে 1971 এই সময়টা শুরু করেছি। সেই জায়গায় তোমাদের একটা, যেহেতু এই জায়গা থেকে একটা সমস্যা হলো, প্রশ্ন কি হবে আমরা জানি না। তবে মুক্তিযুদ্ধের, তোমরা কি দেখেছো তোমাদের সিলেবাসে মুক্তিযুদ্ধ কি কি পড়তে হবে? কেউ জানো? তোমরা কি জি জানো স্যার, যে আমাদের তো মুক্তিযুদ্ধের 6 দফা বাদ দিয়ে স্যার। আচ্ছা, 6 দফা বাদে? না, 6 দফা তো হলো মুক্তিযুদ্ধের আগে। হুম। মানে ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এগুলো তো মুক্তিযুদ্ধের আগে। মুক্তিযুদ্ধ শুরু হচ্ছে 26 মার্চ থেকে, তাই না? 26 মার্চ 1971, যেদিন স্বাধীনতা জি স্যার, জি ঘোষণা স্যার। হয়, সেদিন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়। এখান থেকে কি পড়তে বলা হয়েছে বলো তো? যেমন মুক্তিযুদ্ধ যখন পড়তে হয়, তখন কি আসে? 1971 সালের মার্চ মাসের অসহযোগ আন্দোলন আসে না? এটা কথা বলো, আসে কিনা? মানে মুক্তিযুদ্ধের অংশ হিসাবে জি স্যার, সেটা কি পড়া লাগবে? অবশ্যই স্যার। না, 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 ইউনূস সাহেব নিষেধ করে দিচ্ছে, লিখে দিচ্ছে যে মার্চ 71 পড়া যাবে না, 7 মার্চের ভাষণ পড়া যাবে না, 1971 সালে মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী এটাও পড়া যাবে না। আর পড়া যাবে শুধু যে কয়টা বিষয় বলা হয়েছে, সেটা হলো তোমার মুক্তিযুদ্ধের রণকৌশল, আর একটা বলা হয়েছে দ্য রোল অফ বিগ পাওয়ার্স অ্যান্ড দ্য ইউএন। এই দুটো বিষয় তোমাদেরকে পড়তে বলা হয়েছে। এরপরে যেমন আছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, সেটা উল্লেখ করেছে। তারপরে হলো বঙ্গবন্ধুর স্বদেশ কিন্তু স্যার, প্রত্যাবর্তন। সঠিক ইতিহাসটা জানতে গেলে তো আমাদের স্যার ওগুলো জানতে হবে। তারপরে তারপরে যেমন তোমার, আরে, হ্যালো, হ্যালো, এই শফিক, এই সময় জানে যে আমার ক্লাস, ফোন করলো কেন শফিক? ঠিক করে দাও, ওই যে বিল তো ফোন করে ফেলেছিল, তাড়াতাড়ি করো। হয়েছে? জি। হ্যাঁ, তোমরা এসছো, ঠিক আছে তো? একটু কথা বলো। জি স্যার, দেখা যাচ্ছে। এবার আসো, সেটা হলো মুক্তিযুদ্ধের রণকৌশল। রণকৌশল, এটা পড়তে বলা হয়েছে। রণকৌশল, আর একটা বিষয় আছে, সেটা হলো তোমার আহ বৃহৎ শক্তি। মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির ভূমিকা। এই বৃহৎ শক্তির ভিতরে আছে হলো তোমার ভারতের ভূমিকা, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, আমেরিকার ভূমিকা, আর হচ্ছে জাতিসংঘের ভূমিকা। তাহলে তোমরা মূলত এখানে ইউএস এর ভূমিকা আর কার ভূমিকা পড়বে? ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, আর হলো ভারতের ভূমিকা।
এই তিনটে জিনিস। আর হলো জাতিসংঘের ভূমিকা, ইউএনের ভূমিকা। আর একটা বলা হয়েছে পাকিস্তানে আত্মসমর্পণ। এই কয়টা বিষয় তোমাদের পড়তে বলা হয়েছে। তোমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমি যখন পড়াবো তখন আমার, সেটা হলো যে আমাকে কিভাবে কোনটা স্কেপ করে যাব, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আসো আমরা সেখানে চলে আসি। সেটা হলো, প্রথমে আসি যে আমাদের মুক্তিযুদ্ধে, দেখো প্রথম প্রশ্নটা কি করেছে বলতো? মহান মুক্তিযুদ্ধের রণকৌশল আলোচনা করুন। আচ্ছা, আমি আমি আলোচনা করছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। সেটা হলো, একটা সশস্ত্র যুদ্ধে জয়লাভ করতে হলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো তার রণকৌশলটা গ্রহণ করা। অর্থাৎ রণকৌশল যদি যথাযথ হয়, তাহলে সেই যুদ্ধে বিজয় অর্জন সম্ভব হয়। তাহলে 71 সালে যেহেতু আমরা বিজয় অর্জন করেছি, তাহলে আমাদের রণকৌশল সম্ভবত যথাযথ ছিল। তাহলে একটা রণকৌশল একটা দেশের জন্য, তার স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য দুই ধরনের রণকৌশল হবে। একটা হচ্ছে বেসরকারি রণকৌশল, আর একটা হচ্ছে বেসামরিক রণকৌশল, আর একটা হচ্ছে সামরিক রণকৌশল। আচ্ছা, একটু খেয়াল করো, সামরিক রণকৌশল যারা বাস্তবায়ন করবে, তাদেরকে পরিচালনা করবে একটা বেসরকারি ব্যবস্থাপনা, না? জি স্যার। যেমন সরকার। আমি তোমাদের এই জায়গাটা একটু গল্পটা বলে দিই, সব লেখা লাগবে না, শুধু একটু মনে করে শুনে নাও। 1971 সালের 25 মার্চ বঙ্গবন্ধুর বাসায় কত মানুষ গিয়েছিল আমি সেই বিস্তারিত বর্ণনায় যাব না। শুধু এইটুকু বলবো, বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেন বললো যে উনি যেটা বলে দিয়েছেন তোমরা অমুক অমুক জায়গায় যাবে। তো যখন বঙ্গবন্ধুর বাড়ি থেকে একটু সামনে সেটা ব্রিজ আছে, ব্রিজটা পার হয়ে এই পাশে ডক্টর কামাল বললো যে আপনারা যান, আমি আসতেছি। তো উনি আর আসেননি। তো রাতের বেলায় সন্ধ্যার পর ওই যে তাজউদ্দিন আহমেদ বাসায় দুজন খাওয়া দাওয়া করে, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ওরা খাওয়া দাওয়া করে চলে গেলেন। চলে যে ওরা পার হলেন, এই বুড়িগঙ্গা পার হয়ে চলে গেলেন তার কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে পরের দিন কখনো গরুর গাড়ি, কখনো রিক্সা, এইভাবে করে করে 27 মার্চ তারা দুজন উপনীত হলেন যশোর জেলার অন্তর্গত একটি মহকুমা ঝিনাইদহ। শুনেছো কি ঝিনাইদহ? জি স্যার। সেই ঝিনাইদহ মহকুমার সাব ডিভিশনাল অফিসার ছিলেন তোমার মাহবুবউদ্দিন আহমেদ। উনি 71-এর বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। মাহবুবউদ্দিন আহমেদের কাছে গেলে মাহবুবউদ্দিন আহমেদ ওই দুজনকে নিয়ে চলে গেলেন মেহেরপুরে। তখন মেহেরপুরে যিনি মহকুমা প্রশাসক, তাকে বলা হতো সাব ডিভিশনাল অফিসার, এসডিপিও, এসডিও, সাব ডিভিশনাল অফিসার। এই যে সাব ডিভিশনাল অফিসার সেটা ছিলেন তৌফিক ইলাহি চৌধুরী। তাহলে উনিরা গেলেন ঝিনাইদহে তোমার মাহবুবউদ্দিন সাহেবের কাছে, এসডিপিও, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এটা হলো ক্যাডার জব। আর ওখান থেকে চলে গেলেন ওনারা মেহেরপুরে। মেহেরপুরে তখন সাব ডিভিশনাল অফিসার, এসডিও হচ্ছে তৌফিক ইলাহি চৌধুরী। তখন সিদ্ধান্ত হলো যে ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ, ওনারা বর্ডার পার হয়ে ইন্ডিয়া যাবে। তাজউদ্দিন আহমেদ বললেন যে আমরা এভাবে যাব না, যেহেতু আমাদের পাসপোর্ট বা ভিসা এগুলো নেই, কিন্তু আমরা এভাবে যাব না। একজন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য কুষ্টিয়ার, তাকে পাঠানো হলো ওপারে বিএসএফ এর ক্যাম্পে। যেরকম আমাদের দুইজন নেতা আপনাদের ভারতে আসবে, আপনারা দয়া করে রিসিভ করবেন। তখন ওই বিএসএফ এর যিনি প্রধান ছিলেন, ওই ক্যাম্পের প্রধান একজন কর্নেল, তিনি আসলেন। তিনি এসে ওনাদেরকে রিসিভ করলেন। রিসিভ করে
ওনার জিপ গাড়ি দিয়ে পাঠিয়ে দিলেন কলকাতায়। এটা হলো মার্চ মাসের 29 তারিখে ওনারা গেলেন। তারপরে এপ্রিল মাসের 3 তারিখে বিকেল বেলায় কলকাতা, যেটা এখন কি বলে যে তোমার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, তখন এটার নাম ছিল দমদম আন্তর্জাতিক বিমানবন্দর। এই দমদম বিমানবন্দরে সোভিয়েত ইউনিয়নের একটা কার্গো বিমান, নাম শুনেছো কার্গো বিমান? Yes, sir. যেভাবে মাল বহন করে, আবার দু একটা বেঞ্চ থাকে, এরকম বিমান। সেই বিমানে করে ভারতের বিএসএফ এর যিনি প্রধান জেনারেল রস্তমজি, তিনি নিয়ে চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে নিয়ে রাত্রে 11টার সময় তাজউদ্দিন আহমেদকে নিয়ে গেলেন ইন্দিরা গান্ধীর বাসায়। সেই দিন তাদের সাথে প্রাথমিক সাক্ষাৎ হলো। পরের দিন সকালবেলায় তাজউদ্দিন আহমেদ এবং ইন্দিরা গান্ধীর মধ্যে বৈঠক হলো। সেই বৈঠকে তাজউদ্দিন সাহেব ইন্দিরা গান্ধীর সামনে 7 দফা প্রস্তাব দিলেন। 1 নম্বর দফা হলো বাংলাদেশের সরকার গঠনে সহায়তা। কি বলছিলাম বলতো? তোরা কি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি স্যার। ইন্দিরা গান্ধীকে তাজউদ্দিন সাহেব কয় দফা প্রস্তাব দিয়েছিলেন? 7 দফা স্যার। 7 দফা। আমি বলে যাচ্ছি, একটু মনোযোগ শোনো। আমি কিন্তু বলছি, তোমরা যদি রেকর্ড দেখে লিখে নাও তাও হবে, রেকর্ডটা দেখলেও হবে। তুই যদি শুধু বলো যে 7 দফা, তাতেও হবে। আর ভিতরে 1 নম্বর দফা ছিল বাংলাদেশের সরকার গঠনের সহায়তা। দ্বিতীয়ত, সরকার পরিচালনা করার জন্য সহায়তা। 3 নম্বর হলো যারা শরণার্থী তাদের আশ্রয় এবং খাদ্যের সংস্থান করা। 4 নম্বর হলো মুক্তিযোদ্ধাদের ট্রেনিং এবং অস্ত্র সরবরাহ করা। 5 নম্বর হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করা। 6 নম্বর হলো আমাদের একটা বেতার কেন্দ্র পরিচালনার জন্য ব্যবস্থা করে দেওয়া। 7 নম্বর ছিল আমাদেরকে একটা বিমান দিতে হবে যাতায়াত করার জন্য। ইন্দিরা গান্ধী সব দেখলেন, দেখে বললেন যে আপনাদের এইগুলো নীতিগতভাবে আমি একমত, বাট আপনাদের সরকার গঠন কত? এই এই সহযোগিতাটা ভারত করবে কার মাধ্যমে? হাওয়ায় না সরকারের মাধ্যমে? সরকারের মাধ্যমে স্যার, সরকারের মাধ্যমেই তো করবে স্যার। বলো না, একটু জোরে বলো। সরকারের মাধ্যমেই তো অবশ্যই করবে স্যার। সরকারের মাধ্যমে। কিন্তু আমাদের বর্তমান সরকার বলেছে মুজিবনগর সরকারের গঠন কার্যাবলী পড়া যাবে না। আমি এটা স্যার পড়াতে পারবো না। পলিটিক্যাল ইস্যু তো স্যার। না, আমি তো বলছি পলিটিক্যাল, এটা তো পলিটিক্যাল, এটা হিস্ট্রিক্যাল। এটা কি ইতিহাসের অংশ নাকি শেখ হাসিনার রাজনীতির অংশ? So, অবশ্যই এটা ইতিহাসের অংশ স্যার, এটা তো আমরা কোনোভাবেই ইতিহাসের স্যার অংশ এটা অ্যাভয়েড কিন্তু করতে পারি না ব্যক্তি স্যার। দলের হয় না, জাতির হয়। So, জাতির হয় স্যার। তাহলে কেন আমি ইতিহাস নিয়ে কথা বলছি? কেন ইতিহাসে নিয়ে আমরা তর্ক করছি? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বা আমি প্রসঙ্গ ক্রমে এদিকে চলে যাচ্ছে, বাধ্য হচ্ছে কথাটা বলতে তোমাদেরকে। 1972 সাল থেকে তাজউদ্দিন সাহেব শুরু করেছেন বাংলাদেশের পরিকল্পনায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি। 1973 সালে বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় 73 থেকে 78 পর্যন্ত। 78 থেকে 80 সাল পর্যন্ত 2 বছর জিয়াউর রহমান একটা দ্বিবার্ষিক পরিকল্পনা দিয়েছিলেন। 80 সাল থেকে 85 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়েছিলেন জিয়াউর রহমান। তারপরে 85 থেকে জিয়া এরশাদ সাহেব 90 পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দিয়েছিলেন। তারপর 90 থেকে 95 পর্যন্ত এরশাদের সময় চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো। তারপরে তোমার সে 96 সালে আওয়ামী লীগ সরকার এসে তারা চলে গেল সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 97 থেকে 2002। 2002-এ তখন বিএনপি সরকার ক্ষমতায়, তারা পঞ্চবার্ষিক পরিকল্পনার বাদ দিয়ে জাতিসংঘের নির্দেশনায় দারিদ্র হ্রাস করার জন্য চলে গেল পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজিক পেপার, পিআরএসপি। 2002 থেকে 2006
2006 থেকে 2010 দ্বিতীয় পিআরএসপি, এরপর আবার 2011 সালে শেখ হাসিনা চলে গেল পঞ্চবার্ষিক পরিকল্পনায়, এবং 2010 থেকে 2021 পর্যন্ত ভিশন 2021 বা রূপকল্প 2021, এটা ছিল বাংলাদেশ ইতিহাসের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা। এটা দেয়া হলো, তারপরে দেয়া হলো সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটা হলো 15 থেকে 2020 জুলাই থেকে 2025 সালের জুনে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়েছে। গত সরকার ভিশন 2041 দিয়েছিল, মনে আছে তোমাদের এগুলো? জি স্যার। মনে থাকার না থাক, এইগুলো আমাদের আলোচনার দাবি রাখে কিনা? কারণ পরিকল্পনা তো শুধু আমি নাম বললাম, কিন্তু এই পরিকল্পনার মধ্যে আছে আমার দারিদ্র বিমোচন কিভাবে হবে, আমার শিক্ষার উন্নয়ন কিভাবে হবে, আমার রেমিটেন্স কিভাবে বাড়বে, আমার বিদ্যুৎ উৎপাদন কিভাবে বাড়বে, আমার যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নয়ন হবে, আমার দারিদ্র বিমোচন কিভাবে, আমার দরিদ্র মানুষের গৃহহীন যারা তাদের গৃহ দেব কিভাবে, এগুলো সব বার্ষিক পরিকল্পনার মধ্যে থাকে না? কথা বলো জি না। স্যার। জি স্যার আমরা থাকে কি এটা নিয়ে তর্ক করছি? কেউ এটা নিয়ে কি ডিবেট করছি যে বিএনপি তার কি কর্মসূচি আছে, ক্ষমতায় গেলে তারা কি করবে আগামী 5 বছর, আগামী 15-20 বছরের জন্য? যদি রচনা আসে আগামী 20 বছর পর তুমি আপনি বাংলাদেশকে কোথায় দেখতে চান? সেদিন শুনলাম করে একটা পরীক্ষা এসে গেছে, একটা ছেলের কথা তো বল, স্যার এবছর আসছে, গতকাল একটা পরীক্ষা দিয়েছিলাম। ভালো, তাহলে তোমাকে কি সেটা বিবেচনা করতে হবে না? সেটা নিয়ে কি আমরা কথা বলছে? জামাত কি বলছে যে আমরা ক্ষমতায় গেলে আগামী 20 বছর বাংলাদেশের জন্য কি করব, 5 বছর বাংলাদেশের জন্য কি করব, এই কথা কি কর্মসূচি কি একজনও বলেছে? কি বলো? একটা দল কি বলেছে? না স্যার। বলেছে ইয়েস আর নো বলে একজন, জানো কিনা? স্যার ওইরকম আমরা দেখিনি তো স্যার। না না না, জানি না বলো, জানি না, বা দেয়নি। যদি বলো যে দেয়নি বলো, আর নাহলে জানি না বলো, দুটো একটা। নাই স্যার। দেয়নি, দিলে তোমরা কেউ না একটু জানতো। আচ্ছা দেখো তো, আমি যেগুলো বললাম এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলে কিনা? জি এগুলো স্যার, তর্ক করা চলেছে। যায় না? শেখ হাসিনা ভিশন 2041 দিয়েছিল, সেটা আমি যখন ক্লাসে পড়িয়েছি যে এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটা বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জ গুলো কি, সেই চ্যালেঞ্জ গুলো হচ্ছে আমার জানার দরকার। তুমি একটা জিনিস দেখলা, প্রত্যাখ্যান করলা, তাহলে কোনো আলোচনা করার সুযোগ নেই। আগে অ্যাকসেপ্ট করো, দেন তোমার যদি মনে হয় যে এখানে সুবিধা হবে না, প্রমাণ করো এই কারণে এটা সাকসেস হবে না। কিন্তু প্রত্যাখ্যান করলে তো কথা বলার কোনো সুযোগই থাকে না। তাহলে এইগুলো নিয়ে ডিবেট করলে কি হয় জানো? এগুলো নিয়ে তর্ক বিতর্ক করলে তোমাদের মেধার বিকাশ ঘটতো। এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্ক হচ্ছে কি আমাদের রাষ্ট্রীয় সমাজে? না স্যার। মুক্তিযুদ্ধ নিয়ে কেন শুধু মুক্তিযুদ্ধের তর্ক বিতর্ক হচ্ছে না? জি স্যার। যার পক্ষে যেরকম মুক্তিযুদ্ধ, কেউ বলতেছে ওই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, শেখ মুজিব মুক্তিযুদ্ধের পক্ষে করে নাই, ছিল না, ইত্যাদি ইত্যাদি। কেউ বলতেছে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধ হয়নি। আচ্ছা এগুলো কি এখন আমাদের শোনার সময় আছে? এটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জি স্যার। এগুলো পড়তে হবে সবাইকে। কিন্তু এইগুলো নিয়ে আমার কোনো বিতর্ক নাই। 71 সাল পর্যন্ত যা যা হয়েছে, 16 ডিসেম্বর পর্যন্ত, তার একটা দাড়ি কমা সেমিকোলন পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করার ক্ষমতা ইতিহাস আমাকে দেয়নি। দুর্ভাগ্য আমাদের জাতির, দুর্ভাগ্য আমাদের প্রজন্মের। কিচ্ছু করার নেই, বাধ্য হলাম বাবা তোমাদের কথাগুলো বলতে বোঝাতে, যে কি নিয়ে তর্ক করা যায়। তর্ক করা যায় উন্নয়ন কৌশল দিয়ে। উন্নয়ন কৌশল কি সব দলের একই থাকে, না ভিন্ন থাকে? স্যার অবশ্যই ভিন্নতা থাকে স্যার এক একজনের। ভিন্ন থাকে, অবশ্যই ভিন্ন থাকবে। ধরো ওই যে আমাদের এই কি ভিপি নুরু, ও যদি একটা নির্বাচন করে, ও ম্যানিফেস্টো দেবে না? অবশ্যই দিবে স্যার। ম্যানিফেস্টোতে কি ও এই শেখ মুজিবের মায়ের গুতা করবে, শেখ মুজিবের মূর্তি বা মূর্তি ভাঙার রাজনীতি করবে, নাকি আমার শিক্ষা উন্নয়নটা কিভাবে করব, আমার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নটা কিভাবে করব,
আমি কি অত সেই বরিশাল ওই অঞ্চল মানুষ, আমি কি ভোলার সাথে বরিশালের যে সেতুটা শেখ হাসিনা করতে চাইছিল সে সেতুটা করবো কি করবো না? এইগুলো হচ্ছে জনগণের জন্য। সবাই রাজনীতি করে জনগণের জন্য, কিন্তু জনগণের জন্য কোনো কর্মসূচি নিয়ে তার টু শব্দটি করছেন না। শুধু মুক্তিযুদ্ধ নিয়ে আছে, শুধু ইতিহাস নিয়ে আছে। কিভাবে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে? বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চাইলেই তো বঙ্গবন্ধু মুছে যাবে না। আমি চাইতে পারি, কিন্তু যাবে কি? এটা কি চাওয়া কি উচিত? আমেরিকা কি কোনোদিন চাইছে জর্জ ওয়াশিংটনকে মুছে ফেলতে? জার্মানি কি কখনো চেয়েছে তাদের জাতির জনক অটোমান বিসমার্ককে মুছতে? ইভেন পাকিস্তান কি কখনো চেয়েছে তাদের জাতির জনক জিন্নাকে মুছতে? ভারত কি কখনো চেয়েছে যে নথুরাম গডসে গডসে যাকে হত্যা করলো মহাত্মা গান্ধীকে, তাকে মুছে ফেলতে? কেউ চায়নি। কাজেই যদি দেশকে আগাতে হয়, ইতিহাস সবার, রাজনীতি দলের। আপনারা রাজনীতি করুন জনগণের কল্যাণে। আমার যদি মনে হয় যে আপনার কর্মসূচি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করবে, আই উইল অ্যাকসেপ্ট ইউ। যদি মানে না হয় তাহলে আমি বিতর্কে যাব। সে বিতর্কে যে বোঝাবো যে আপনি যে কর্মসূচি দিয়েছেন এটা যথাযথ না, এইভাবে দিলে ভালো হতো। আমরা ডিবেটও করতে জানি না বাবা, আমরা বিতর্ক করতে, রাজনীতিতে কোনো বিতর্ক নেই, হয় বাম নাহলে ডান। যদি বাম হও বামসো, ডান হও বামসো কানা করে দাও, বাম হলে ডাইনসো কানা করে দাও। এরকম অবস্থা হয়েছে না? আমি কি বোঝাতে পারছি তোমাদের আমার অনুভূতির কথাটা? বুঝতে পারছি স্যার। যাক, এবার আসি। রণকৌশল হয় দুই ধরনের, একটা হচ্ছে বেসামরিক, ওই যে বললাম তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে এটা হলো। 7 তারিখে তাজউদ্দিন সাহেব কলকাতায় আসলেন। এসে বললেন যে আমাদের ওখানে ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছে, ইন্দিরা গান্ধী করে বলেছেন যে হ্যাঁ ম্যাডাম, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, এই হিসেবে আমাদের সরকার গঠনের পরিকল্পনা ওকে, আমরা দ্রুত গঠন করব। 10 তারিখে আমাদের স্বাধীনতার ঘোষণা সনদ গৃহীত হলো। এই স্বাধীনতার ঘোষণা সনদটা কিন্তু আমি পড়াতে পারছি না তোমাদের, যেটা পৃথিবীর ইতিহাসে মানে কি বলবো, যে আমেরিকার স্বাধীনতা ঘোষণার পর আমাদের যে ছিল শ্রেষ্ঠ ঘোষণা, সেটা আমি পড়াতে পারছি না, দুর্ভাগ্য আমার। তোমাদেরও দুর্ভাগ্য। তারপরে কি দাঁড়ালো? 10 তারিখে স্বাধীনতা ঘোষণা সনদ আমাদের উপরাষ্ট্রপতি তার ক্ষমতা বলে গ্রহণ করলেন। দেন এটা আমরা সেই মোতাবেক বাংলাদেশের সরকার গঠন হলো। সেই সরকার বাংলাদেশের সব কিছু পরিচালনা করেছে, কিন্তু সেই সরকারের গঠন আমি পড়াতে পারবো না, পরিচালনা করতে হবে। এইবার আসো দ্বিতীয় সামরিক যে রণকৌশল। সামরিক রণকৌশলে দেখো, দেখো তো প্রথম কি আছে? সামরিক রণকৌশলে কতে কি আছে? গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ। দেখো তো 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছেন কিনা, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, যা প্রতিটা ঘরে দুর্গ গড়ে তোলো, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ চিরতরে ধ্বংস করে ফেলাও, আমি যদি হুকুম দেবার নাও পাই। এইবার তোমাদের ভাতে মারবো, এইবার তোমাদের পানিতে মারবো। দেখো তো আমরা কি পাকিস্তানের অত্যাধুনিক বাহিনীর সাথে আমাদের ইয়াং ছেলেরা কি সম্মুখ সমরে যুদ্ধ করতে পারবে? না স্যার। সেই কারণে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন যুদ্ধের কৌশলটা হচ্ছে গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধ মানে হচ্ছে হিট অ্যান্ড রান। তোমরা সম্মুখ যুদ্ধ করতে পারবে না, তোমাদের সে অস্ত্র নাই, কিন্তু তোমরা কোন রকম কিছু অস্ত্র নিয়ে, যেখানে আর্মি দেখবা গোপনে একটা গুলি ছুড়ে দিবা, গোপনে একটা গ্রেনেড মেরে দিবা, ওরা যা খুশি করবে, ওরা মানুষ মারবে টারবে আগুন ধোয়াবে দিবে, মা পৃথিবী দেখুক তারা কি করতেছে। এটা হলো গেরিলা যুদ্ধের বৈশিষ্ট্য। তাহলে প্রথম দেখো তো আমাদের এই রণকৌশলটা ছিল কিনা। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের রণকৌশলের প্রথমটা কি বলো? গেরিলা যুদ্ধ, তাই তো? ইয়েস স্যার। কি বলবে? তো কথা শুনলে বলো এটা প্রথম গেরিলা যুদ্ধ হবে কিনা। জি স্যার। ধন্যবাদ, একটু কথা বলো। এরপরে আসো
2 নম্বর হচ্ছে 11টা সেক্টর। দেখো 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে ওসমানী নেতৃত্বে আমাদের প্রথম মুক্তিপোজ গঠিত হয়। সেদিন তিনি সারা দেশকে 4টে ভাগে ভাগ করেছিলেন। এটা কোনো অফিসিয়াল ছিল না। 10 তারিখে সরকার গঠনের পর 11 তারিখে তাজউদ্দিন আহমেদ তিনি এট দ্য সেম টাইম ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, সেদিন প্রতিরক্ষা মন্ত্রী উসমানীকে প্রধান সেনাপতির পদে নিয়োগ দেন এবং জঙ্গল থেকে গোপন রেডিওতে ভাষণ দেন। সেই ভাষণে তিনি একের পর এক বললেন যে চট্টগ্রাম অঞ্চলে মেজর জিয়াউর রহমান বীর বিক্রমে বীর দর্পে প্রতিরোধ করে যাচ্ছে, তিনি ওই অঞ্চলের অধিনায়ক। এইভাবে 7টা করলেন। এরপরে 1971 সালের জুলাই মাসে আমাদের 11টা সেক্টর হলো। এই 11টা সেক্টরের ভিতরে দেখো তো 10 নম্বর সেক্টরটা আমাদের নৌবাহিনীর সেক্টর ছিল কিনা? অপারেশন জ্যাকপট পড়েছো না? জি স্যার। এই যে এগুলো একটু একটু ফরমেশন হচ্ছে কিনা। তারপরে হলো 71 সালে জুন মাসে জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3টা রেজিমেন্ট নিয়ে গঠন করা হলো বাংলাদেশের প্রথম ব্রিগেড। সেই ব্রিগেডের অধিনায়ক নিয়োগ দেওয়া হলো মেজর জিয়াউর রহমানকে। সেই ব্রিগেডের নাম হলো জিয়া ফোর্স, সংক্ষেপে বলা হতো জেট ফোর্স। অক্টোবর মাসে আরো 2টো নিয়মিত বাহিনী করা হলো, খালেদ মোশাররফের নেতৃত্বে একটা, শফিউল্লাহর নেতৃত্বে আর একটা। তাহলে 71 সালে আমাদের কয়টা ব্রিগেড হয়েছিল? 3টা স্যার। জিয়াউর রহমান, খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ, ওনাদের নামই পরিচিত ছিল। তারপরে এই যে 3টা ব্রিগেড হলো, তাহলে দেখো তো আমরা অনেকটা সুসজ্জিত, কিছুটা সুসজ্জিত হলাম কিনা। ইতিমধ্যে ভারত থেকে ট্রেনিং দিয়ে অনেক অস্ত্র শস্ত্র চলে এসছে, অনেক মুক্তিযোদ্ধা চলে এসছে। তাহলে এখন কি আমরা গেরিলার পাশাপাশি প্রচলিত যুদ্ধ করতে পারি না? মানে জি স্যার, সামনাসামনিও পারি বা স্যার। একটু যুদ্ধ করতে পারে, প্রচলিত যুদ্ধ মানে জি সামনাসামনি স্যার। যুদ্ধ। বলবে? জি স্যার, পারবো স্যার এখানে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি এখানে বলি গেরিলা যুদ্ধ বা দ্বিতীয় হচ্ছে প্রচলিত গেরিলা যুদ্ধ। তাহলে এটা গেল। এই যে এখানে লেখা আছে, পদে লেখা আছে গেরিলা ও প্রচলিত যুদ্ধ। এরপর দেখো তো ঘতে কি আছে? স্যার নৌবাহিনী অভিযান। না, যৌথ বাহিনীর অভিযান। বলো। জি স্যার, যৌথ বাহিনীর অভিযান। তোরা খুশি হবে, ভালো লাগবে। 1971 সালে নভেম্বর মাসে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে নিয়ে যৌথ বাহিনী গঠন করলেন 21 নভেম্বর। সেই 21 নভেম্বরকে স্মরণে রাখার জন্য আমরা বাংলাদেশে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করি, ওই 71 সালকে কেন্দ্র। সেই সময় আমাদের উসমানী সাহেব বলেছিলেন আগামী বসন্ত ঋতুর আগে, বসন্ত ঋতু আসে পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, বসন্ত ঋতুর আগে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য। কে বলেছিলেন? স্যার এম.এ.জি. ওসমানী। এম.এ.জি. ওসমানী। খেয়াল করো, কথার কি তেজদীপ্ত কথা, এবং সম্ভবত সেটা অসম্ভব ছিল না, সম্ভবত সেটা অসম্ভব হতো না। অর্থাৎ পাকিস্তানি বাহিনী বাঙালির হাতে আত্মসমর্পণ করতে বাধ্য। কিন্তু দুর্ভাগ্য, ডিসেম্বর মাসের 2 তারিখে ঢাকায় মিটিং হলো গোলাম আজম জামাতের নেতা, 71 রাজাকারের শিরোমণি এবং পাকিস্তান পিপুলস পার্টি। সেই বৈঠকের সিদ্ধান্ত হলো অনতি বিলম্বে ভারতকে আক্রমণ করা হোক। ওই একই দিন পাকিস্তানের সাথে আমেরিকার একটা সামরিক চুক্তি হয়েছিল, মৈত্রী চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বলা হয়েছিল যদি পাকিস্তান আক্রান্ত হয় তাহলে আমেরিকা
পাকিস্তানকে সামরিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে। এই দুটো হওয়ার পরই 3 ডিসেম্বর 1971, কি বলছিলাম কয় তারিখ? স্যার 3 ডিসেম্বর 1971। 3 ডিসেম্বর 1971 অপারেশন চেঙ্গিস খান নামে পাকিস্তানি বাহিনী ভারতের বিভিন্ন ইয়ার ঘাঁটিতে আক্রমণ করে। সেই সময় ইন্দিরা গান্ধী কলকাতায় ব্রিগেডে ভাষণ দিচ্ছিলেন। এই অবস্থাটাকে জানানো হলো, তিনি সঙ্গে সঙ্গে ভাষণ বন্ধ করে চলে গেলেন। ওই রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করছে 3 তারিখ রাতে। কখন যুদ্ধ ঘোষণা করছে? স্যার 3 তারিখ রাতে। আর যুদ্ধ ঘোষণার কারণটা কি? স্যার কারণটা ওই যে গোলাম আজমের জামাতে ইসলামী। পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। বাট তাহলে স্যার এখন এটা পাকিস্তান আক্রমণ করলো কাকে? স্যার ভারতকে স্যার। তাহলে ভারত যুদ্ধ ঘোষণা করলো কার বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। এই যুদ্ধটার নাম কি হলো? স্যার যুদ্ধটার নাম তো মনে পড়তেছে না। কেন মনে করবে না? পাকিস্তান আক্রমণ করেছে ভারতকে। ও চেঙ্গিস খান। কি যুদ্ধ চেঙ্গিস এটা? অপারেশন চেঙ্গিস খান স্যার। চেঙ্গিস না খান তো না, স্যার। অপারেশন চেঙ্গিস খান তো অপারেশন নাম ছিল। সেই অপারেশন করার এটা ফলে আমাদের মুক্তিযুদ্ধ কি স্যার? প্লিজ, ভারত যুদ্ধ করলো পাকিস্তানের বিরুদ্ধে। জি স্যার। পাকিস্তান আক্রমণ করলো বিকেলে, রাতের বেলায় মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের ফলে রাষ্ট্রপতি ভিভি গিরি যুদ্ধ ঘোষণা করলেন। কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন? পাকিস্তানের স্যার বিরুদ্ধে। পাকিস্তান এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথেই কি স্যার রিলেটেড স্যার? তুমি যেখানে আছো সেখানে থাকো, সেই কথা উত্তর দিয়ে নাও। তাহলে পাকিস্তান আক্রমণ করলো কাকে? স্যার ভারতকে ভারতকে স্যার। স্যার। ভারত পাল্টা আক্রমণ করলো কাকে? পাকিস্তানকে। পাকিস্তানকে। তাহলে সেই যুদ্ধের নাম কি হয়ে গেল? ভারত পাকিস্তান যুদ্ধ। পাক ভারত যুদ্ধ। আমাদের 71-এর যারা পাকিস্তানের পন্থী ছিল তারা চায় নেই বাঙালি হাতে আমাদের পতন হোক, বা জি স্যার। হিন্দুদের হাতে পতন হোক, আমার ভারতের হাতে পতন হোক। ভারতকে আক্রমণ করে ভারত যুদ্ধে আসবে, ভারতের কাছে লেখা দিব যে আমরা আত্মসমর্পণ করলাম। জি স্যার। হিন্দুদের সাথে এতই প্রীত হয়ে গেছিল তা আমাদের। স্যার এটা অনেকটা ইগোইস্টিক ব্যাপার, ইগো কাজ করছে। খেয়াল করো, যদি সেদিন এটা না হতো তাহলে হয়তো ডিসেম্বর শেষে বা জানুয়ারি প্রথম হয়তো বা আমাদের উপসেনা প্রধান যিনি ছিলেন তার হাতেই হয়তো আত্মসমর্পণ হতো। জি স্যার। এখন যখন ভারত আক্রান্ত হল, ওই রাতেই ভারত বলে দিল, ভারতের বাহিনী ওই রাতেই বাংলাদেশে চলে আসলো। এবং ভারত এবং ভারতীয় এবং মুক্তি বাহিনী, মুক্তি এবং মিত্র যৌথ বাহিনী হলো। সেই যৌথ বাহিনীর কমান্ডার হলো জগদীশ সিং অরোরা, জেনারেল জগদীশ সিং অরোরা। এটা নিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করি, আমি তো তথ্যটা দিচ্ছি। যখন এখন দেখো তো, ভারত যখন অংশ নিল তখন কি যুদ্ধটা প্রচলিত থাকবে না সর্বাত্মক হবে? সর্বাত্মক। তাহলে আমাদের যুদ্ধের তৃতীয় সর্বশেষ রণকৌশলটা কি দাঁড়ালো? সর্বাত্মক যুদ্ধ। সর্বাত্মক। সেই সর্বাত্মকে তোমরা যদি কখনো মনে করো যে অররা, তা আমরা বলে থাকি যে অররা আমাদের কাউকে আত্মসমর্পণ স্বাক্ষর করতে দেয় নাই, এখন তোমরা শুনে থাকো, জি স্যার। শুনে থাকো। প্রশ্নটা হলো, সেদিন যদি ওসমানী সাহেব থাকতেন জি স্যার। উনি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করতেন না। কেন স্যার? এই কারণটা হচ্ছে এই, ওসমানী কোন দেশের প্রধান? স্যার বাংলাদেশ তখন তো হয় নাই তখন। বাংলাদেশের প্রধান। খেয়াল জি কর, স্যার। বাংলাদেশের প্রধান। পাকিস্তানের আমির আব্দুল্লাহ খান নিয়াজি, সে কোন দেশের? পূর্ব, তাদের ভাষায় পূর্ব পাকিস্তানের প্রধান। জি স্যার। নিয়াজি, জি নিয়াজি স্যার। আর উসমানী কি একই না নিয়াজি নিচে? স্যার নিয়াজি নিচে স্যার, কারণ স্যার তখন তো ইয়াহিয়া খান মনে এইবার হয়। আসো, জি স্যার। জগদীশ সিং অরোরা আর নিয়াজি একই পদে। জি স্যার। খেয়াল করো, পোর্টফোলিওতে যখন আমেরিকার রাষ্ট্রপ্রধানের সাথে বাংলাদেশের সরকার প্রধানের চুক্তি হবে, তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করবে। জি স্যার। তার মানেটা হলো, পররাষ্ট্র মন্ত্রীর সাথে পররাষ্ট্র মন্ত্রী স্বাক্ষর হয়, জি স্যার। পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে উপমন্ত্রী হয়। আমাদের সচিবের সাথে কি একজন ডেপুটি সেক্রেটারি জয়েন্ট কথা হবে? না স্যার। বাংলাদেশের একজন সেক্রেটারির সাথে
ভারতের কি একটা ন্যাশনাল সেক্রেটারি কথা হবে, না না সেটা তো স্যার, সত্যি লাগবে? স্যার সেম সেম পদমর্যাদার। এই সেম সেম পদমর্যাদার জন্য যদি সেদিন তাজউদ্দিন সাহেবের বইটা যদি পড়ো, ওই ওনার লেখা বই আছে, ওনার বড় বই আছে প্রধানমন্ত্রী তাজউদ্দিন, জি সেরকম স্যার। পরিষ্কার করে বলা আছে তাজউদ্দিন সাহেব রিকোয়েস্ট করেছিলেন যে সেনাপতি আপনি যান, এই মহেন্দ্র খানের সাক্ষী হন। তিনি বলছেন না, ওখানে যেমন ভারতের সেনাপ্রধান ছিল যেন মানেক মানুষ শাহ। মানে জি স্যার, স্যাম মানেক মানেকশ শাহ। থাকলে যেতে হবে কথা ছিল, কারণ মানেকশ এবং আমাদের উসমানী এক এক জি সমান। জি স্যার। মানেকশ যদি আসতো তাহলে কিন্তু মানেকশ স্বাক্ষর করতো না, ওসমানীও স্বাক্ষর করতো না, কারণ জি অফিসিয়ালি এখানে আছে হলো ইস্টার্ন কমান্ডার পাকিস্তানের জেনারেল জগদীশ সিং অরোরা, লেফটেন্যান্ট জেনারেল। আর আমাদের কোন লেফটেন্যান্ট জেনারেল নাই, জি স্যার। বাঙালি কোন লেফটেন্যান্ট জেনারেল নাই। তবে আচ্ছা জি। আমাদের প্রধান সেনাপতি আছে, তিনি প্রধান, ওর উপরে। জি স্যার। যেমন পাকিস্তানের জেনারেল মুসা উপর 1 নম্বর, ভারতে যেমন সেনাপ্রধান 1 নম্বর, বাংলাদেশে আমাদের বীর বীর মানে কি বলবো যে বঙ্গবীর উসমানী 1 নম্বর। জি এক স্যার। নম্বরে কিন্তু 2 নম্বরে কি লেখা হয়? না স্যার। এই জন্য অররার সাথে এটা করতে হয়েছে। জি স্যার। এটা আমার ধারণা, এটা নিয়ে তর্ক বিতর্ক যা করো করতে পারো, অসুবিধা নেই। জি স্যার। তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার আমি চলে যাই পরেরটায়। আচ্ছা এবার দেখো, এটা প্রশ্নটা পড়ো। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করুন। আচ্ছা এখন ভারতের ভূমিকা, এটা আমি যেহেতু দীর্ঘ অতীত পড়াতে পারছি না সময়ের অভাবের কারণে এবং বাস্তবতার কারণে, কখন থেকে আমরা স্বাধীনতার চিন্তা করছি। আমরা দেখো তো দক্ষিণ এশিয়া বঙ্গোপসাগরের তীরবর্তী একটা দেশ, যার 4000 প্রায় 200 কিলোমিটার বর্ডার হচ্ছে ভারতের সাথে, মায়ানমারের সাথে সামান্য একটু, আর একটু উপকূলীয় সীমা আছে আমাদের 716 কিলোমিটারের মতো। তাহলে পাকিস্তান আমাদের থেকে 1200 মাইল দূরে। তো পাকিস্তানের সাথে যদি যুদ্ধ হয়, ভারতের সহযোগিতা ছাড়া কি আমরা পারবো? না স্যার। আচ্ছা তাহলে ভারতের সহযোগিতা লাগবে কি লাগবে না, তুমি ডিসিশন নাও, আমি কোনো উত্তর চাচ্ছি না, তুমি ডিসিশন নাও। যদি মনে হয় যে ভারতের সহযোগিতা ছাড়া আমাকে কি এই অঞ্চলে সহযোগিতা করার মতো আর কোন শক্তি ছিল? স্যার চীন ছিল তখন, কিন্তু চীন আর পাকিস্তান তো। চীন আমাদের বিপক্ষে ছিল, জি স্যার। চীন আর পাকিস্তানের পক্ষে ছিল, জি স্যার। আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল। জি স্যার। আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আহ, চীন এবং ইউএস এর তো স্যার সম্পর্ক ভালো না স্যার, তাহলে তখন কেন তারা এক আমি আমি পক্ষে ছিল? হ্যাঁ তোমার উত্তর দিব, উত্তরে একটু পরে দেই। ভালো ভালো কোশ্চেন করে, ওকে ওকে ধন্যবাদ। স্যার। এবারে কোশ্চেন করবে তোমরা, যা জানো অবশ্যই যা জানতে চাও অকপটে প্রশ্ন করবে, আল্লাহর রহমতে সব প্রশ্ন উত্তর তোমরা পাবে, আমি উত্তরটা দিচ্ছি। আসলে সেটা হলো ভারতের সহায়তার বাইরে যদি আমি কথা বলি, যেমন আমাদের দেশে কথা বলায় ভারত সহযোগিতা করেছে তার স্বার্থে, জি স্যার। বলা হয় না? জি স্যার। এটা আমিও স্বীকার করি, আমিও বলবো চীন পাকিস্তানের পক্ষে ছিল তার স্বার্থে না। জি স্যার। আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল কার স্বার্থে? স্যার আমেরিকার স্বার্থেই স্যার। সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল কার স্বার্থে? স্যার ভারত এবং তার নিজের স্বার্থেই স্যার, বিশেষ করে তার নিজের ভারতের সাথে স্বার্থ। সোভিয়েতের সম্পর্ক ভালো। জি আসলে স্যার। দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে সবচেয়ে বড় শক্তি, দ্বিতীয় পাকিস্তান। তো জি স্যার। পাকিস্তানের পূর্বের অংশ যদি ভেঙে যায়, তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার পররাষ্ট্রনীতি, ভূ রাজনীতি দুর্বল হবে না? জি স্যার। সঙ্গত কারণে সোভিয়েত ইউনিয়ন প্রত্যাশা করবে কিনা। অবশ্যই অবশ্যই স্যার। আবার এদিকে চীনের সাথে চীনের সাথে ভারতের 62 সালে অক্টোবরে যুদ্ধ হয়েছে, জি এবং স্যার। চীনের সাথে ভারতের সীমান্ত ব্যাপক দ্বন্দ্ব রয়েছে। তাহলে চীন কি ভারতের পক্ষে আসবে? না স্যার, বিপরীতে যাবে। সঙ্গত কারণে চীন যেহেতু ভারত বাংলাদেশের পক্ষে, সেহেতু চীন বাংলাদেশের পক্ষে আসবে না, ডিউ টু ভারত। জি স্যার। কারণ ভারতের সঙ্গে একটা শত্রুতা, আমার সাথে শত্রুতা নাই।
জি স্যার। কিন্তু সে দেখলো যে পাকিস্তান যদি দুর্বল হয়, বাংলাদেশ যদি স্বাধীন হয়, তাহলে ভারত এই অঞ্চলে শক্তিশালী হয়ে উঠবে। সেটা চীনের জন্য ভূ রাজনীতির একটা হুমকি হয়ে দাঁড়াবে। জি স্যার। অর্থাৎ কারা বিপক্ষে ছিল কারা পক্ষে ছিল, সবাই একটাই কারণ, ভূ রাজনীতি। জি স্যার। ক্লিয়ার? মানে স্যার সবাই ভারত নিজে ভারত নিজের। কেন করেছে আমাদেরকে? এই কারণে করেছে, যদি পাকিস্তান ভাঙে তাহলে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ভয়াবহ দুর্বল হয়ে যাবে না? জি স্যার। দুর্বল হলে সবল হবে কোন দেশটা বেশি? আর ভারত। অবশ্যই ভারত স্যার। তাহলে ভারতের স্বার্থ ছাড়া সে আসবে কেন? ইন্টারন্যাশনাল রিলেশন একটা কথা আছে, অল কাইন্ড অফ রিলেশন বেসড অন ইন্টারেস্ট। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কোন সম্পর্ক স্বার্থ ছাড়া হয় না। জি স্যার। সেই সময় ভূ রাজনীতি ছিল। এবারকে আমি বোঝাতে পারছি ভারত আমাদের পক্ষে কেন ছিল, জি স্যার। বোঝাতে পারছি সোভিয়েত ইউনিয়ন কেন কি ছিল। জি স্যার। যখন আমেরিকা সপ্তম নৌবহর পাঠালো, সোভিয়েত ইউনিয়ন কি পাঠায়নি অষ্টম নৌবহর? জি স্যার পাঠিয়েছিল স্যার। সোভিয়েত ইউনিয়ন কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 3বার ভেটো দিয়ে যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করেনি? যদি সেদিন সোভিয়েত ইউনিয়ন 3বার ভেটো না দিত, তাহলে 16 ডিসেম্বর 1971 আমাদের বিজয় দিবস আসতো না। জি স্যার। আমি অবশ্যই যে সোভিয়েত ইউনিয়নকে স্যালুট জানাবো, ভারতকে স্যালুট জানাবো, আমার বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাবো। এই প্রসঙ্গে বলে রাখি, মুক্তিযুদ্ধ জাতির, আর সেহেতু মুক্তিযুদ্ধ আমার প্রাণের একটা সম্পদ, যেটি আমাকে সমৃদ্ধ করে, যেটি আমার সন্তানকে আমি বোঝাই, যেটি আমার ছেলে মেয়েদেরকে বোঝাই, যে তোমরা যদি মুক্তিযুদ্ধের চেতনাটা ভালো করে ধারণ করো। আর মুক্তিযুদ্ধের চেতনা মানে কিন্তু হলো আমার শোষণ মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার অর্থনৈতিক মুক্তি বাংলাদেশ, গণতন্ত্রের মুক্তি বাংলাদেশ, সংস্কৃতির মুক্তি হতে হবে। এগুলো সবই ছিল আমার 71-এর চেতনা। তার কোন কোন গুলো হয়নি, কোন কোন গুলো কতটুকু হয়েছে, আসুন আমরা তার একটা বিশ্লেষণ করি। এটা কি কখন আমরা করি? স্যার আমার একটা প্রশ্ন স্যার স্যার মুক্তিযুদ্ধের চেতনায় কি স্যার সমাজতান্ত্রিকতার কোনো অবস্থান ছিল, মানে সমাজতান্ত্রিক বাংলা? ধন্যবাদ তোমাকে এই প্রশ্নটার জন্য। আমি আসি, জি স্যার। তোর প্রশ্ন আসবো, আগে ওর কথাতে আসি। যে বলেছিলে চীন এবং ভারতের সাথে, তো চীন এবং আমেরিকার সম্পর্ক তো ভালো ছিল না 1971 সালে। এর আগে 1949 সালে অক্টোবর মাসে 1 তারিখে, মনোযোগ দিয়ে শোনো সবাই, মাও সেতুং এর নেতৃত্বে চীনে বিপ্লব হয়। সেই সময় চীনের প্রেসিডেন্ট ছিলেন জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইসেক। চিয়াং কাইসেক মাও সেতুং এর বাহিনীর সাথে পরাজিত হয়ে ফর্মোজা প্রণালী পাড়ি দিয়ে চলে যায় তাইওয়ানে। তখন আমেরিকা সমাজতান্ত্রিক চীনের বিপক্ষে চলে যায় এবং চীনেরই ভূখণ্ড তাইওয়ানে যে সরকার আছে, চিয়াং কাইসেকে তাকে সমর্থন করে। এভাবে চীন আমেরিকার সম্পর্কের ভিতরে টানা পড়েন। তোমরা ডোমিনো তত্ত্ব পড়েছো? ডোমিনো তত্ত্ব, স্যার নাম ডোমিনো থিওরি। শুনেছি। স্যার নাম শুনেছি কিন্তু ওইভাবে বিস্তারিত পড়িনি স্যার। আমার একটা ফর্ম করিয়ে দিও, আমি জাস্ট এই চীনের কারণে তোমার ডোমিনো তত্ত্বটা পড়তে হবে সেটা বলবো। এখন সেটা হলো, যদি চীনের সমাজতন্ত্র, যেমন সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে পূর্ব ইউরোপ, বলকান অঞ্চল, পূর্ব জার্মানি পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন বিকশিত হয়নি, জি স্যার। জি স্যার। ঠিক চীনের এই সমাজতন্ত্র যদি বিকশিত হয় সারা পূর্ব ইউরোপে, পূর্ব এশিয়ায়, তাহলে সারা বিশ্বের সমাজতন্ত্র ছড়িয়ে পড়বে কিনা? জি স্যার অবশ্যই ছড়িয়ে পড়ার তাহলে তখন চান্স এই ছিল স্যার। সমাজতন্ত্র যে ছড়িয়ে পড়ে, কার পতন অনিবার্য? পুঁজিবাদে। জি স্যার। ক্যাপিটালিজম। তাহলে পুঁজিবাদ কি চাইবে সমাজতন্ত্র টিকে থাক? না স্যার কখনোই চাবে না। এই জন্য পুঁজিবাদ সেই সমাজতন্ত্র আটকাবে। তখন তারা চিন্তা করলো পাকিস্তান, যে চীন আমার পক্ষে, আমেরিকা আমার পক্ষে, আবার চীন আমেরিকা সাপে নেউলের সম্পর্ক। তখন করলো কি, প্রথম আমেরিকা থেকে একটা টেবিল টেনিস টিম আসলো চীনে, এটা বোধহয় জুন মাসে। টেবিল জি। টেনিস টিম এসে তারা খেলা করলো। টেবিল টেনিস খেলতে একটা বল লাগে পিং পং। জি স্যার পিং পং এই জন্য ডিপ্লোমেসি। আমেরিকার সাথে চীনের রিলেশনটা রিবিল্ড হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পিং পং ডিপ্লোমেসি। এরপরে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের রাজনৈতিক উপদেষ্টা, পররাষ্ট্র সম্পর্কিত উপদেষ্টা ছিল হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জার সে পাকিস্তান থেকে অতি গোপনে যায় বেইজিং এ।
এইভাবে সম্পর্কটা হচ্ছে। যখন বেইজিং দেখছে যে আমেরিকা তখন আবার গলতেছে, খেয়াল করে গলতেছে না? জি স্যার, জি স্যার। ওই যে 1949 সালে যখন সমাজতন্ত্র আসছে, তখন জাতিসংঘে একটা প্রস্তাব হয়েছিল, সেটা হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। চীন তার প্রতিনিধি আসবে চীন তাইপে থেকে। তাইওয়ান কিন্তু চীনের অংশ, জি স্যার। কিন্তু তারা বেইজিং এর সমাজতান্ত্রিক জায়গা থেকে আসবে না। এখন মানে যখন 71 সালে সেটা বলল, তখন বেইজিং বলল ঠিক আছে, আপনার সাথে একমত। আগে ওই 1949 সালে যে চুক্তি প্রস্তাব পাশ করেছিলেন জাতিসংঘে, যে বেইজিং থেকে যাবে না, চীন তাইপে থেকে যাবে, ওইটা চেঞ্জ করে অক্টোবর মাসে জাতিসংঘে চেঞ্জ করে ফেলে যে এখন থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীনের প্রতিনিধি আসবে বেইজিং থেকে। এভাবে চীন মার্কিন সম্পর্কটা হলো। বাট যে জিজ্ঞেস করেছিল প্রশ্নটা মনে, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, কিন্তু চূড়ান্ত ভাবে চীন আমেরিকার ঐক্য হলেও তারা বিজয়ী হতে পারেনি। সেদিন বিজয়ী হয়েছিলাম আমরা, এবং আমাদের সেই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ না হলে আজকে তোমরা 47তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দিতে কিনা একটু প্রশ্ন রেখো নিজেদের ভিতরে। বাংলাদেশ, বাংলাদেশ, শেষ পর্যন্ত বাংলাদেশ, এর কোনো বিকল্প নাই। এখানে কোনো তর্ক বিতর্ক সুযোগ নাই। কাউকে আমি বিতর্ক করি না, কাউকে বিতর্ক করতে দেইও না আমার সাথে। কারণ বাংলাদেশ আমরা সবাই। রাজনীতি তোমারটা তোমার, আরেকজনটা আরেকটা। রাজনীতি তো ব্যক্তিগত, জি স্যার। দেশ তো ব্যক্তিগত না, দেশ তো সারা জাতির। জি স্যার। আচ্ছা, সবাই কি রাজনীতি করে দেশে? না স্যার। কিন্তু যারা রাজনীতি করে তারা কি শুধু তাদের জন্য করে না সবার জন্য করে? তারা তো জনগণকে রিপ্রেজেন্ট করে স্যার, তাদের ম্যানিফেস্টো। এই যে দলগুলো আছে যারা রাজনীতি করে জনগণের জন্য করে, তাহলে জনগণের কল্যাণে কি করতে হবে আমাদের, এখন তাই নিয়ে কথা। জি স্যার, অবশ্যই স্যার। আর ইতিহাস নিয়ে ঘাটাঘাটি আমাদের দরকার নেই, কিন্তু ইতিহাস আমাকে জানতেই হবে। জি স্যার, অবশ্যই স্যার। আমি অনেক অনেক গল্প বলতে পারতাম তোমাদের সাথে সুযোগ পেলে, আমার জি সেই স্যার। সুযোগ হচ্ছে না। যে চেতনা, মানে চেতনা বলতে আমরা যেটা বুঝাই, আমরা যেটা বুঝি সেটা একটা পচে গেছে। জি স্যার। চেতনা পচে গেছে। তুমি যদি বলো যে তুমি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করো, আমাকে অপছন্দ করছো, তুমি কিন্তু আরেকটা চেতনায় বিশ্বাস করো। সেই চেতনাটা কি? জি স্যার। এই অপোজিট চেতনা কেন থাকবে? মুক্তিযুদ্ধ ইউনিক। জি স্যার। আমার কল্যাণের জন্য চেতনা একরকম, তোমার আর এক রকম হতে পারে। আসো না আমরা ডিবেটে যাই। তুমি যে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে প্ল্যান করেছো, আমি সেটা ভালোভাবে দেখবো যে ও কি দেখছে, দেখি সুন্দর করে দেখি। দেখার পর মনে হলো না ওর এই জায়গাটা ঠিক হয়, তখন আমি তোমাকে বলবো যে তোমার দল এই যেগুলো দেশে, এইটা এরকম হবে না, এরকম হলে আরো ভালো হবে। সেটা জি তুমি স্যার। গ্রহণ করবে কিনা? জি স্যার। যদি আমি যুক্তি তথ্য দিয়ে বোঝাতে পারি, তা এটাই ডেমোক্রেসি, বুঝছো? জি স্যার। ডেমোক্রেসি এই জায়গাটায়। আমাদের দেশে কখন আমরা উন্নয়ন নিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য কখনো কি হাসিনা খালেদা যে একখানে বসছে? না স্যার। অথচ ভারতে দেখো, আমার যেতে হবে না বহুত দূরে, আমার প্রতিবেশী ভারতে দেখো, দুই জি হাজার স্যার। একুশ সালে 15 আগস্ট যখন তালেবানরা আসছে, সঙ্গে সঙ্গে ভারত সবাইকে ডেকে নিয়ে বসে পড়ছে। সব রাজনৈতিক দলকে কি করবো এখন? জি স্যার, বিজেপি এটা কংগ্রেস সব একটা তখন সর্বজনীন একসাথে। সিদ্ধান্ত। দুই জি হাজার স্যার। বাইশ সালে যখন 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো, সেই সময় সবাই নিয়ে বসে গেল। জি স্যার। ইভেন শেখ হাসিনা 2005 সালে, 24 সালে 5 আগস্ট যখন গেল, সর্বদলীয় বৈঠক করেছে তারা 2বার। জি স্যার। তারা কি করবে? তাদের স্ট্যান্ডটা কি হবে? আমরা আলোচনা করতেই পারি যে ভারতের পররাষ্ট্রনীতি, বাংলাদেশ ভারত রিলেশনটা আমরা তো আলোচনা করবোই। জি স্যার। সেখানে আমাদের কি আলোচনা আমাদের পক্ষে আছে, কি আলোচনা ওদের পক্ষে আছে, তখন আমরা আমাদের যুক্তিতে বুঝাবো যে এটা ভারত অনুচিত করছে, এইটা বাংলাদেশ অনুচিত করছে। জি স্যার। আমি আমার বিপক্ষে যাব না, আমি আমার পক্ষে যাব। আমি ভারতের বিপক্ষে যাব না, আমি সবাই পক্ষে যাব জি যুক্তি স্যার। দিয়ে। আমি কাউকে প্রত্যাখ্যান করতে পারবো না। আমি ভারতকে প্রত্যাখ্যান করি, তাহলে বাংলাদেশ ভারত আলোচনা করবো কিভাবে? জি স্যার। আমি বউ তালাক দিয়ে দিলাম, সে বউকে নিয়ে কেন দুদিন ঘর করতে পারবো? না স্যার।
তার মানেটা হচ্ছে আমাদের আগে অ্যাকসেপ্ট করতে হবে, দেন আমরা ডিবেটে যাব। জি সেই স্যার। ডিবেটে তোমাদের চ্যালেঞ্জ আছে। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এই যে বাংলাদেশকে, ভারত প্রথম বাংলাদেশকে সমর্থন করে সেটা হলো 31 মার্চ। ইন্দিরা গান্ধী লোকসভায় বাংলাদেশকে বাংলাদেশ বলে উল্লেখ করে সমর্থন করে। তারপরে 7 দফা যে বলছি, সরকার গঠনে সহায়তা করেছে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র দিয়েছে, সব নোটে তোমরা পেয়ে যাবে। শরণার্থীদের সহায়তা করেছে, আন্তর্জাতিক জনমত, সরাসরি অংশগ্রহণ। এইবার আসুন, দেখো এটা কি আছে, দেখো। স্যার, মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা আলোচনা করুন। আর একটা ছেলে আমাকে একটা প্রশ্ন করেছিল, বোধহয় কি প্রশ্ন করেছিল, মনে করে বলবা? ও, সমাজতন্ত্র না? জি জি স্যার। হ্যাঁ, একটু মনে রেখো, আমি এটা এটা পরে তুমি স্মরণ করিয়ে দিও, আমি বলে দিবো। আচ্ছা, আসো, সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল, প্রথম দিকে একরকম ছিল। 1971 সালের এপ্রিল মাসের 3 তারিখে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে একটা চিঠি লেখেন। সেই চিঠিতে বলেন যে আপনারা পূর্ব পাকিস্তানে যেভাবে গণহত্যা চালাচ্ছেন এটা আমাদের পছন্দ নয়, দ্রুত বন্ধ করুন এবং শেখ মুজিবকে দ্রুত মুক্তি দিন, এবং আপনাদের নির্বাচনের ফলাফল মোতাবেক রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করুন, যুদ্ধের মাধ্যমে নয়। দ্বিতীয়ত হলো, দেখো তোমরা এটা একটু পড়ো তো। স্যার, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি। মৈত্রী চুক্তি মানেই সামরিক চুক্তি। এটা হয়েছিল 1971 সালের 9 আগস্ট, 9/8/71। এখানে বলা হয়েছিল যে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন যদি তৃতীয় পক্ষের কোন দেশ দ্বারা আক্রান্ত হয়, ধরে নেব আমরা দুজনে আক্রান্ত হয়েছি, এবং সম্মিলিতভাবে আমরা তার প্রতিরোধ করব। দেখো তো এই বাস্তবতায় চীন কি ভারতকে আক্রমণ করতে সাহস পাবে? না স্যার। কারণ চীনের উপরে কে? স্যার, আমি আম, যদি ইন্ডিয়া, তার উপরে কি চীন, তার উপরে জি, কি ইউএসএসআর। রাশিয়া। জি স্যার। তাহলে উপর থেকে, উত্তর থেকে ইউএসএসআর আক্রমণ করে চীনকে, নিচের থেকে ভারত আক্রমণ করে চীনকে, মাঝখানে সে কি হবে? জি স্যার, পারবে না দুই ভাবে সামাল দিতে। 71 সালে যখন যুদ্ধ পরাজয় পাকিস্তানে অনিবার্য হয়ে গেছে, তখন জুলফিকার আলী ভুট্টো চীনের পায়ে, শুধু পায়ে ধরেনি, জড়ে এইভাবে তারা আপত্তি মিনতি করেছিল, কিন্তু চীন আসেনি। না আসার কারণ হলো এই মৈত্রী চুক্তি। দেখো তো এই মৈত্রী চুক্তি আমাদের পক্ষে গেছে কিনা। জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। স্যার, এই মৈত্রী চুক্তি কি কোনোভাবে পাকিস্তান এবং ওই যে আমেরিকাকে, যে ওই যে একটা যে স্যার এই যে বলছিলেন যে পিপলস পার্টি আর জামায়াতে ইসলামী যে। সেটা হলো ওদের 2 ডিসেম্বর পাকিস্তান আমেরিকার মধ্যে জি চুক্তি স্যার। হয়েছিল, কিন্তু জি স্যার। আমেরিকা সেই চুক্তিটা মানেনি। ও আচ্ছা। আমেরিকা বুঝেনি, যখন পাক ভারত যুদ্ধ হয় তখন আমেরিকা পাকিস্তানের পক্ষে যুদ্ধ আসেনি। আগ পর্যন্ত পাকিস্তান ভারত আমেরিকাকে প্রচুর, সরি, আমেরিকা পাকিস্তানকে প্রচুর অস্ত্র দিয়েছে। একসময় তাদের সরকারের সিনেট এবং কংগ্রেসের লোকজন প্রতিবাদ করলো, তখন তারা সৌদি আরবের মাধ্যমে, চীনের মাধ্যমে তারা, এমন নজির আছে, একটা 1 মাসে প্রতিদিন 28 ট্রাক ভর্তি অস্ত্র পাঠাতো ওই পাকিস্তান চীন সীমান্ত দিয়ে। আচ্ছা আচ্ছা স্যার। তো যতই অস্ত্র পাঠাক, তোমরা একটু খেয়াল করবে, 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু মুক্তিযুদ্ধ ছিল না, এর নাম আর একটা আছে, জানো কি তোমরা? না স্যার। জনযুদ্ধ। ও জি স্যার। আমি ছোট ছিলাম, ক্লাস 6 7 উঠেছি, আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করিনি, কিন্তু আমি যুদ্ধ করেছি। আমার জি মা স্যার। বীর মুক্তিযোদ্ধাদের রান্না করে খাইয়েছেন। আমার মামার বাড়ি দোতলা বিল্ডিং, ওটা একটা ক্যাম্প ছেড়ে দিয়েছে। তা আমরা কি, এরা কি মুক্তিযুদ্ধের ভূমিকা রাখে নাই? অবশ্যই পুরো দেশের সবাই মুক্তি সারা ভূমিকা। জাতি, গুটিপাক রাজাকার, আলবদর, আলসাম, পিস কমিটির লোক ছাড়া সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। জি স্যার। তো কাজেই মুক্তিযুদ্ধকে দয়া করে আমরা ছোট না করি,
মুক্তিযুদ্ধ নিয়ে কোনো তর্কে বিতর্কে না যাই। তর্ক বিতর্কে গেলে কি হবে, মুক্তিযুদ্ধ আহত হবে, মুক্তিযুদ্ধ কষ্ট পাবে। আমরা মুক্তিযোদ্ধাদের রিসেন্টলি যা দেখছি সেটা মোটো কাম্য হওয়া উচিত না। আমি জানি না আগামী বাংলাদেশে কি দাঁড়াবে, কি হবে। তো যাক, এটা নিয়ে আর কথা না বলি। জি স্যার। তাহলে আসো, 71 সালে আগস্ট মাসে 1 তারিখে তারা ঘোষণা করলো যে বঙ্গবন্ধুর বিচার করবে। 3 তারিখে তারা আদেশ জারি করলো। 11 আগস্ট তার বিচার শুরু হলো। তার বিরুদ্ধে তোমার যে কটা বোধ হয় 6টা বা 10টা করে লেখা আছে অভিযোগ আনলো। তার ভিতরে 4টা অভিযোগে তার মৃত্যুদণ্ড ছিল। তার ভিতরে প্রথম কি ছিল জানো? না স্যার। শেখ মুজিবের অভিযোগ প্রথম ছিল হলো তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। তিনি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলে স্বাধীনতা ঘোষণা করেছেন, এর জন্য তাকে শাস্তি পেতে হবে। এবং তোমরা শুনে নাও, 1971 সালের 25 মার্চ দিবাগত রাতে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরের দিন আমেরিকার জি চ্যানেলে স্যার। সেটি প্রকাশ হয়েছে। জি এবং স্যার। 26 তারিখ সন্ধ্যা 7টা 40 মিনিটে ইয়াহিয়া খান রেডিও ভাষণে বলেন, গতকাল শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলে আজাদি ঘোষণা করেছেন, এইবার শেখ মুজিবকে শাস্তি পেতেই হবে। জি তোমরা স্যার। জেনে খুশি হবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আমি ক্লাস 6 থেকে 7-এ উঠেছিলাম। আমাদের একটা মারফি রেডিও ছিল। গ্রামের সব মানুষ সেই রেডিও শুনতে এসছে। যেই শুনছে যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা করছে, সে কৃষকরা শ্রমিকরা বলছে, আর চিন্তা নাই, শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করে ফেলাইছে, আর পাকিস্তান তো আর কয়দিন থাকবে আমাদের দেশে, আজ কেন জি কালকে আপনি যাইতেই হবে। জি স্যার। এই ছিল সেদিনকার বাঙালি জাতির চেতনা। জি স্যার। বাঙালি জাতি সেই মূল্যবোধ, দেশ চাই, আমার দেশ চাই, জি স্যার। আমার স্বাধীনতা চাই। জি স্যার। তুমি যদি শুনে থাকো, 1776 সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা হয়েছে। জি স্যার। তার আগের বছর 1775 সালের মার্চ মাসের 23 তারিখে ভার্জিনিয়া রাজ্যের শাসক প্যাট্রিক হেনরি একটা চার্চে ভাষণ দিয়েছিলেন। সেখানে সব বড় বড় নেতা ছিলেন। সেখানে তিনি বলেছিলেন, হয় আমাকে স্বাধীনতা দাও, না হয় মৃত্যু। এর অর্থ কি দাঁড়ায়? স্বাধীনতাহীনতায় মানুষ বাঁচতে পারে না, জি স্যার। তাই না? তারপরে আসো, আমরা যদি আসি যে 1939 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। 1944 সালে আজাদ হিন্দ ফৌজের নেতা তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু এই রেঙ্গুনে ভাষণ দিয়ে বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জি স্যার। স্বাধীনতা কি এমনি এমনি আসে, না রক্ত লাগে? জি স্যার। ব্লাড লাগে। 1953 সালে নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়ে বললেন, মুক্তির কোনো সহজ পথ নাই। অর্থাৎ মুক্তির পথ কঠিন পথ, সেই পথে রক্তের মিছিল যেতে হয়, নাহলে হয় না। 71 সালে জাতির পিতা বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং জি তিনি তা স্যার। করেও। জি স্যার। জাতির পিতাকে নিয়ে সমালোচনা করার রাইট আমার নেই, শাসক মুজিবের সমালোচনা করার রাইট আমার আছে। জি বীর স্যার। মুক্তিযোদ্ধা, বীর উত্তম এবং জেড ফোর্সের ফাউন্ডার জিয়াউর রহমানের সমালোচনা কোনো অধিকার আমার নেই, কারণ তারা বিজয়ী হয়েছে, তারা সফল হয়েছে, তারা দেশ স্বাধীন করেছে, তাদেরকে আমি সেলুট জানাবো। শাসক জি জিয়াউর রহমানকে সমালোচনা করবো। জি স্যার। আসো না, এই নীতিতে আসি। জি ইতিহাসকে স্যার। ইতিহাসের জায়গা রেখে রাজনীতিকে আলাদা করে ফেলে, জি স্যার। তাহলে বোধহয় আমরা উত্তম সমাজ করতে পারবো। জি উত্তম স্যার। সমাজের জন্য জাতীয় ঐক্য দরকার। আর জাতীয় বিভাজনটা যদি হয় আমার চেতনাকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, আমরা যতটুকু এগিয়েছি, ইতোমধ্যে কিন্তু আমরা অনেক পিছানো শুরু করেছি। দেখেছো কিনা বিশ্বব্যাংকের হিসাবে দারিদ্র্যের হার বেড়েছে আমাদের, জি স্যার। দারিদ্র্যের হার বেড়েছে স্যার। যেখানে প্রতি বছর দারিদ্র্য কমছে, এখন কেন বাড়লো? এই প্রশ্নের জবাবটা কে দেবে? এই প্রশ্ন করার তো ক্ষমতা কারণ নাই। জি স্যার। কোন পত্রিকায় এই ক্ষমতা আছে? কেন কমলো, কেন দারিদ্র্য হার বাড়লো? তার একটা তথ্য দিয়েছে কি কি কারণে বেড়েছে। গত 1 বছর কি পরিমাণ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কি পরিমাণ শ্রমিক বেকার বেকার হয়ে গেছে।
কি জি পরিমাণ স্যার। মানুষ দরিদ্র থেকে চরম দরিদ্র সীমায় নেমে গেছে, জি স্যার। এ কথা বলার রাইট আমাদের দেশে এখন কারণ নাই। কিন্তু আমাদের তো জানতে হবে দারিদ্র হার কেন বাড়ছে, বিশ্বব্যাংক কেন বলছে। তো যত আসো, তারপরে দেখো 1971 সালের 3 ডিসেম্বর যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, তখন অ্যাকর্ডিং পাকিস্তান আমেরিকার চুক্তি মোতাবেক আমেরিকার আসার কথা ছিল না, আসে নাই। না এসে তখন চেষ্টা করেছে পাকিস্তানের পতন অর্থাৎ আত্মসমর্পণ কিভাবে ঠেকানো যায়। তখন 4/12/1971 তারা কি করলো, আমেরিকা চীনকে জাতিসংঘকে বললো যে তোমরা দ্রুত মিটিং ডাকো। 4 তারিখে বিকেল বেলায় 1606তম মিটিং বসলো সাধারণ নিরাপত্তা পরিষদের। সেই বৈঠকে জর্জ ডাব্লিউ বুশ সিনিয়র, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি তখন জাতিসংঘে আমেরিকার প্রতিনিধি ছিলেন। তিনি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেন। তাহলে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেন 4 ডিসেম্বর কে? জর্জ ডাব্লিউ বুশ, স্যার ইনি কি স্যার ওই যে মানে পরে, হ্যাঁ প্রেসিডেন্ট, না, মানে পরে যে একজন বুশ আবার প্রেসিডেন্ট হলো ওনার বা? ছেলে, আচ্ছা ওটা আচ্ছা। ছেলে তার। জি স্যার, বুঝতে পারছি স্যার। দুইটা জুনিয়র, দুইটা বুশ, একটা জুনিয়র একটা সিনিয়র, সিনিয়রটা কথা বলছি। তারপর জি কি স্যার। দাঁড়ালো, 4 তারিখে রাত 11টার পরে মুলতবি হয়ে গেল, 5 তারিখে ভোট হলো। সেই ভোটে চীন আমেরিকা সহ তোমার 8টা দেশ বিরতির পক্ষে গেল। সোভিয়েত ইউনিয়ন আর যোগ পোল্যান্ড, সে সমাজতান্ত্রিক, এই দুটো গেল। এই সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়ে দিল। আর ব্রিটেন এবং ফ্রান্স যুদ্ধবিরতিতে অনুপস্থিত ছিল, অ্যাবসেন্ট ছিল। সব যুদ্ধবিরতি হলো না, কারণ তোমরা জানো যে নিরাপত্তা পরিষদের 5টি সদস্যের একটি সদস্য যদি অমত পোষণ করে সেটা সাকসেস হবে না। জি স্যার। সেই কারণে তোমার এটা হয়ে গেল, তোমার কি বলে যে যুদ্ধবিরতি হলো না। এরপরে 6 তারিখে আর্জেন্টিনার নেতৃত্বে 8টা অস্থায়ী সদস্য দেশ আবারও যুদ্ধবিরতি উত্থাপন করলো, আবারও সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়ে। 12 তারিখে তৃতীয়বারের মতো জর্জ ডাব্লিউ বুশ আবার উত্থাপন করলো, আবারও সোভিয়েত ইউনিয়ন ভেটো দিল। জি ভেটো স্যার। দেওয়ার ফলে কি হয়েছে, যুদ্ধবিরতি হয়নি। আর জি স্যার। যুদ্ধবিরতি না হওয়ার কারণ তখন তো সোভিয়েত ইউনিয়ন এবং ভারত দেখতেছে পাকিস্তানের পরাজয় একেবারে নকিং দ্য ডোর। সেই সময় কি তারা সরে যাবে? না স্যার। স্যার আমার একটা প্রশ্ন স্যার। কৌশল কি বলে, কৌশল কি স্বীকার করে? না স্যার। স্যার। আমার খারাপ লাগলো, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা, তার খারাপ লাগলো কি ভালো লাগলো তাতে কিচ্ছু এসে যায় না। জি স্যার। বাস্তবতা কি বলে, বাস্তবতা বলে আমি জয়ের দ্বার প্রান্তে। সেই সময় আমেরিকা বলতেছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি, কারণ আমেরিকা তো আসে নাই যুদ্ধে। জি স্যার। যুদ্ধে না এসে যুদ্ধবিরতি করে চাইছে পাকিস্তানের পতন ঠেকাতে, তারপর আলাপ আলোচনা করে একটা কিছু করা যাবে। এবং তারা বলেছিল 6 দফা ভিত্তিতে তোমাদেরকে আমরা আলাদা করে দিব। জি স্যার। হ্যাঁ, স্যার আগে স্যার। 6 দফা দিলে কত কথা কইছো। জি স্যার। স্যার 71 সালে 6 দফা মানতে রাজি হয়েছে। স্যার প্রশ্নটা হচ্ছে কি যে আমেরিকা তাহলে স্যার মানে এই যুদ্ধে কেন মানে সরাসরি অংশগ্রহণটা করলো না, মানে তারা? অংশগ্রহণ করতে আসলে কি হতো, জি স্যার। সোভিয়েত ইউনিয়নের সাথে সরাসরি যুদ্ধ হতো। তার মানে আর কি স্যার? কৌশলগত কারণে সেখানে সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের মতো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, তোমার কি মনে হয় যে আমেরিকা এতটা বোকা? উম, জি স্যার। না। সোভিয়েত ইউনিয়ন তখন সুপার পাওয়ার। জি স্যার, বুঝতে পারছি। তার মানে স্যার আমেরিকা যদি যুদ্ধে আসে তাহলে কি এটা নিউক্লিয়ার ওয়ার হওয়ার আরেকটা চান্সেস ছিল তখন, মানে? জি সেটা স্যার। ছিল। তার তো ইউএসএস, যে ইয়ে আসে তোমার কি বলে যে নৌবহর এসেছিল, সেখানে তো মানে পারমাণবিক পারমাণবিক। বোমা সম্বলিত জাহাজ ছিল, এবং 75টা বিমান ওঠানামা করতে পারে সেই জাহাজ এরকম ছিল। জি স্যার। স্যার সোভিয়েত যেটা পাঠাইছিল রেড ফ্লিট, ওটাতে তো ছিল স্যার। পাঠাইছিল তোর ডুবো সাবমেরিন পাঠিয়েছিল পারমাণবিক অস্ত্র সম্বলিত। জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো যাও কেটে আসলো। এবার সে ভেটো প্রয়োগটা দেখো হয়ে গেল, অষ্টম নৌবহর হয়ে গেল। এরপর চলে আসি আমরা শেষেরটায়। এটা পড়ো, মহান মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা। আমেরিকার ভূমিকা দেখো, প্রথম পর্যায়ে কৌশলগত নিরাপত্তা, মার্চ জুলাই
দ্বিতীয় পর্যায়ে পাকিস্তান পন্থী নীতি জুলাই ডিসেম্বর, তৃতীয় পর্যায়ে যুদ্ধবিরতি কূটনীতি 3 থেকে 16 ডিসেম্বর, চতুর্থ নৌ কূটনীতি। এই কূটনীতি গুলো, এই 4টা কূটনীতি দেখো তো, একজন পড়ো একটু। স্যার ভূমিকা প্রথম পর্যায়ে হচ্ছে কৌশলগত নীরবতা, এটা মার্চ থেকে জুলাই মাসের মধ্যে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পাকিস্তান পন্থী নীতি, এটা জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে। তৃতীয় পর্যায়ে হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির কূটনীতি 3 থেকে 16 ডিসেম্বর। আর চতুর্থ পর্যায়ে হচ্ছে নৌ কূটনীতি। স্যার নৌ কূটনীতিটা কি স্যার? প্রথম তিনটা তো বুঝতে পারছি। সপ্তম নৌবহর, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। এটাকে বলে নেভাল ডিপ্লোমেসি। এরপরে চলে আসি আমি, পড়ো, এটা শেষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা আলোচনা করুন। আমি এক কথা বলি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের কার্যত কোনো ভূমিকা নেই। ভূমিকা বরং নিয়েছে আমেরিকার পক্ষে কিভাবে আমেরিকার বন্ধু পাকিস্তানের পরাজয় ঠেকানো যায়। আমি জাতিসংঘে তখন মহাসচিব ছিলেন আমাদের প্রতিবেশী বার্মার উত্থান। জি স্যার। তিনি কখনো কখনো আমাদের পক্ষে কথা বলেছেন, বিশেষ করে শেখ মুজিবের বিচার নিয়ে। তিনি বলেছিলেন, বিচারের নামে প্রহসন করে যদি শেখ মুজিবকে হত্যা করা যায়, তাহলে এই উপমহাদেশে প্রলয়ঙ্করী ঘটনা ঘটে যাবে, যা ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। জি স্যার। এবার পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত নাম ছিল শেখ মুজিবুর রহমান। জি স্যার। এটা আমার গর্বের বিষয়, জি বাঙালি স্যার। জাতির গর্বের বিষয়। জি স্যার। এটা পাকিস্তানের গর্বের বিষয় হবে না বাবা। জি স্যার। এটা এখন তো পাকিস্তান তার গর্বের বিষয় হবে না, কারণ তাকে পরাজিত হতে হয়েছে। তোমাদের আমি জি আরো স্যার। একটা তথ্য দিয়ে দিই, তোমরা যেটা যাও না। জি আমরা স্যার। 71 সালে দেশটা স্বাধীন হয়েছে না? জি স্যার। 72 সালে 10 তারিখে বঙ্গবন্ধু এসছে, 12 তারিখে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ। সেই সময় জানো আমাদের মাথা পিছু আয় কত ডলার ছিল? স্যার খুবই কম স্যার, খুবই কম। না না, সংখ্যা জানলে দ্রুত বলো, না বলো জানি না, সরাসরি জানো আমাদের কত লক্ষ টন খাদ্য শস্য ঘাটতি ছিল? না স্যার জানি না স্যার, বাট জানি না, শুধু জানি না বা জানি বল। না জানি না স্যার। হ্যাঁ, স্মার্টলি বলবে জানি না। জি তুমি স্যার। কি জানো যে 1971 সালে আমাদের পাকিস্তানের তুলনায় আমরা কত পার্সেন্ট নিচে ছিলাম? না স্যার তুমি কি জানি জানো না। বাংলাদেশের দারিদ্র্যের হার কত ছিল 72 সালে? খুবই বেশি ছিল, এটা অনুমান করতে পারি, বাট আমি না স্যার জানি না স্যার। আমাদের কত ডলার রিজার্ভ ছিল? স্যার $10 মনে হয় স্যার, 10 কি 12 ডলার। আরে বাবা, মতো মতো কিছু বলো না, তুমি জানো না সেটা বলো। জি স্যার। আমার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা, সক্ষমতা কত মেগাওয়াট ছিল? আমার স্যার যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল? আমার শিক্ষার হার কত ছিল? আমার গড় বয়স কত ছিল? একজনও কি এইটা কখনো ভেবে দেখেছো? আমার জানতে হবে। জি স্যার। এইটা না জানলে তুমি আজকে, আমাদের জিডিপি কত বিলিয়ন ডলার ছিল 1972 সালে? স্যার জানি না স্যার। ধন্যবাদ। যদি 72 সালে কত জিডিপি ছিল আর এখন কত, সেটা শোনার পরে যদি তুমি এটা ভাবো, আমি বলছি এই তথ্যটা তোমাদেরকে দিয়ে, 1972 সালে 6.3 বিলিয়ন ডলার কত ছিল? 6.3 বিলিয়ন ডলার। 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন আমাদের ছিল $20, $20 বিলিয়ন। জি স্যার। 2008 সালের ডিসেম্বর মাসে 29 তারিখ ইলেকশন হয়, সেই সময় আমাদের জিডিপি ছিল $60 বিলিয়ন। তাহলে 72 সালে ছিল 6 বিলিয়ন, 6.3। আর 75-এর পর থেকে, 75, আমি 75 থেকে ধরি, হয়েছে হলো আমাদের $60 বিলিয়ন। জি এই স্যার। 60 বিলিয়ন ডলার হয়েছে। 40 বিলিয়ন ইনক্রিজ করছে। এখানে আছে। তাহলে জি স্যার। বাড়লো কত 72 থেকে 2008-এ? স্যার 40 বিলিয়ন বাড়ছে স্যার। ও না না স্যার। 53.7 জি স্যার। বিলিয়ন। জি স্যার 53.7। কত বিলিয়ন বাড়ছে? 53.7। কত বছরে? স্যার 72 40 আর হলো এখানে হচ্ছে 46 বছর তো মনে হচ্ছে।
20 36 বছর। জি স্যার, জি স্যার, 36 বছর এখন স্যার। এই 36 বছর 2009 থেকে জি স্যার। 15 বছরে আমাদের এখন জিডিপি হলো 462 না, 465 বিলিয়ন ডলার। 65 বিলিয়ন, জি স্যার। এবং এই বছর শেষে আইএমএফ, এটা কিন্তু শেখ হাসিনা বা ইউনূসের সাহেবের কথা না, এটা আইএমএফ এর কথা। এই জি বছর স্যার। শেষে আমাদের 481.9 বিলিয়ন ডলার হবে বলে আইএমএফ প্রেডিক্ট করেছে। তাহলে জি দেখো স্যার। তো আমরা 62 সালে কত ছিলাম, 72 সালে মাত্র 6 দশমিক, 6.3। জি এখন স্যার। আমরা কত? স্যার 400, প্রায় 500 বিলিয়ন, 481 বিলিয়ন। পাকিস্তানে কত জানো তোমরা? স্যার 315 বিলিয়ন। এখন কারা উপরে? স্যার আমরা স্যার প্রায়। আমার খুব ভালো লাগে, জি স্যার। খুব ভালো লাগে যখন পাকিস্তানের উপরে যাই। জি জি স্যার। এই জন্য ভালো লাগে, আমার প্রেম একমাত্র বাংলাদেশের সাথে, জি স্যার। আমার ভালোবাসা একমাত্র বাংলাদেশের জন্য, জি স্যার। এর বাইরে কিচ্ছু নাই। সেটা হলো 1971 সালে ওরা আমাদের চেয়ে 75% আপ ছিল। অর্থাৎ আমাদের যে, আমরা ছিলাম 25, ওরা ছিল 75। জি স্যার। কিভাবে শোষণ করেছে গতকাল আছে, সেই অর্থনৈতিক শোষণের সবকিছু দিয়েছি তোমাদের, একটু দেখো করে। স্যার এখন আমার একটা জানো প্রশ্ন, আমরা পাকিস্তানের চেয়ে কত উপরে? স্যার আমার একটা প্রশ্ন স্যার, স্যার ওই প্রশ্ন পরে করো, এটা প্রশ্নের উত্তর দিয়ে নাও। জি জানো স্যার। আমরা পাকিস্তানের চেয়ে এখন কত উপরে? স্যার কত পার্সেন্ট উপরে? আমরা, পাকিস্তান এখন যেখানে আছে তার চেয়ে কত পার্সেন্ট উপরে? আমি উপরে তো বলেই দিলাম, উপরে। জি স্যার। শুনে খুশি হবে, সেটা হলো 65% উপরে। জি স্যার। দেখো তো ভালো লাগে কিনা। জি স্যার, অবশ্যই স্যার। এটা কিন্তু এমনি এমনি হয়নি, এদেশের জনগণ কঠিন পরিশ্রম করে এই দেশটাকে এখানে নিয়ে এসেছে। জি স্যার। সো জনগণকে কৃতিত্ব দাও। জি স্যার, অবশ্যই স্যার। যারা এই দেশের রাজনৈতিক ক্ষমতায় ছিল তাদেরকে কৃতিত্ব দাও। জি স্যার। কাউকে ছোট করো না, কাউকে বড় করার জন্য কাউকে ছোট করো না। যদি কাউকে ছোট করো নিজে ছোট হয়ে যাবে। জি স্যার। মানুষকে বড় করতে শেখো। আল্লাহ বলেছে মানুষের জন্য মানুষ, সে মানুষকে যদি ভালোবাসতে না পারো তাহলে তুমি নিজেকেও ভালোবাসতে পারো না। জি স্যার। এই কথাটা মনে রেখো। তো যাক, আরো অনেক কথা আছে। আমাদের দারিদ্র্য ছিল 88%। আমরা পৃথিবীর দ্বিতীয় দরিদ্র দেশ ছিলাম। আমাদের না এক নাম্বার ছিল বরকুনা ফাসো। এই স্যার তখন, তথ্যগুলো যদি না জানো, জি স্যার। তোমার কি সেন্টিমেন্ট এমন হবে, ক্রিয়াশীল হবে যে আমরা 72 এখানে ছিলাম, আমাদের গড় বয়স ছিল মাত্র 46.3 বছর। এখন জি আমাদের স্যার। 74 বছর। জি স্যার। পাকিস্তানের 68 বছর, 67 বছর। জি স্যার। ভারতের 69 বছর। জি স্যার, দেখো ওদের তো থেকে। আমাদের কিনা, জি স্যার। ভালো লাগে কিনা। জি স্যার, আমাদের স্যার এক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে স্যার। এই যে শিশু, ভালো লাগাও, ভালো লাগাও, উন্নতি হয়েছে কিন্তু আমরা চোখ আছে দেখি না। আমি জানি কিন্তু মানি না। স্যার আসলে মানুষের তো স্যার চাহিদার শেষ নেই, আমরা স্যার মনে করি যে আমাদের আরো দরকার, আরো দরকার, এরকম একটা চাহিদা। অবশ্যই, অবশ্যই। সেজন্য তো বললাম তুমি আগামী 20 বছর পর বাংলাদেশে কোথায় দেখতে চাও। জি স্যার। আমেরিকার অর্থনীতি 30.33 ট্রিলিয়ন ডলার। সে চাচ্ছে আরো কত বড় হবো। চীন জি স্যার। 2004 সালে জাপানকে টপকে দ্বিতীয় হয়েছে। এখন চীনের জিডিপি হলো 19.9 ট্রিলিয়ন ডলার। সে চাচ্ছে আমেরিকাকে কবে আমি টপকাবো। জি স্যার। কম্পিটিশন চলবে, নিরন্তর কম্পিটিশন চলছে, অনন্ত চলবে। জি স্যার। তুমি বসে থাকলে তো শেষ হয়ে গেল। চালিয়ে যাও, চালিয়ে যাও, তোমরা এই প্রজন্ম আগামী বাংলাদেশকে নির্মাণ করবে। তো যাক, তোমরা বুঝতে পেরেছো। আরো অসংখ্য তথ্য আছে, যে তথ্যগুলো তোমরা জানলে লিখতে পারবে। এ হয়ে গেল, জাতিসংঘ সব সহ হয়ে গেল। তো তোমরা সম্ভবত ক্লাসে আজকেও হতাশাজনক, কয়জন আসছিল ক্লাসে? ছবি, ছবি, কয়জন ছিল ক্লাসে বলবা? দেখো তো আজকে ক্লাসে, কালকে যখন পিডিএফটা পাবা, রেকর্ডটা দেখবা, এই 5টা কমপ্লিট হয়ে গেল কিনা। জি স্যার।
তাহলে এখন তোমাদের বিবেচনা, যেহেতু এটাও মনে করতে পারো তোমাদের কাছে তো টাকা নেই, হ্যাঁ, এই জন্য পড়তে চাইতেছো না, তাও হতে পারে। স্যার একটা লাস্ট কোশ্চেন করি স্যার। স্যার ওই যে করো। আহ, স্যার ওই যে ভারতে যে শরণার্থীরা আশ্রয় নিয়েছিল, তো জাতিসংঘের যে ভূমিকাটা স্যার, তো জাতিসংঘ কি তখন এইসব শরণার্থীদের জন্য কোনো খাবার, টাকা পয়সা বা কোনো জাতিসংঘ, ধরনের? ওই নোটে লেখা আছে সব। জি স্যার। জাতিসংঘের উদ্যোগে মহাসচিব বলল যে ভারতে যে শরণার্থী আছে তাদের সাহায্য করতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ, ব্যক্তি সবার কাছে সহযোগিতা চেয়েছিল। জি স্যার। সম্ভবত ওখানে অ্যামাউন্ট লেখা আছে, তো দেখে নিও। জি স্যার। জাতিসংঘ সেখানে সহযোগিতা করেছে, এটা না করতে উপায় নেই, এটা তো করতেই হবে। জি স্যার। আবার পূর্ব পাকিস্তান ও ইস্ট পাকিস্তান রিলিফ অপারেশন করেছিল, জি যদিও স্যার। সেই খাদ্যদ্রব্য নিয়ে গ্রামে যেতে পারেনি, আচ্ছা মাঝপথে স্যার। রাজাকাররা সেগুলো কেড়ে নিয়ে যেত। আচ্ছা আচ্ছা স্যার। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো ভালো থেকো সবাই। আর মুক্তিযুদ্ধে তোমরা জানো, এটা প্রমাণিত তথ্য দিয়ে, এবং শেখ মুজিব আসার অনেক আগে বিশ্বের বিখ্যাত বিখ্যাত পত্রিকা বলেই দিয়েছে যে কত মানুষ মারা গেছে, কত মানুষ, মেয়ে মহিলা ধর্ষিতা হয়েছে, জি স্যার। 47 লক্ষ বাড়িঘর ভস্মীভূত হয়েছে। তার মধ্য দিয়ে তোমরা এই স্বাধীন দেশ আমরা পেয়েছি। এই স্বাধীন দেশটাকে সবাই ভালোবাসি। দেশটাকে তখনই ভালোবাসা হবে যখন তুমি মানুষকে ভালোবাসবে। জি স্যার। ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার।